একটুখানি লালাচালা দিলে আপনারা পড়ে যাবেন। আর যদি একবার পড়েন ওই সংবিধান বুড়িগঙ্গায় ফেলে দিব। নতুন করে সংবিধান লিখে আপনাদের বিচার প্রকাশ্য করব, এই গাদ্দারদের বিচার। গণমতের বিরুদ্ধে বিএনপির প্রতিটি অবস্থানকে আমরা রাজপথে চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ। যদি রাজপথে অবস্থান নেই মিস্টার তারেক রহমান, আপনার কোনো প্ল্যানই কাজ করবে না। মনে রাখবেন, ওবায়দুল কাদের, সালমান এফ রহমানরা যেমন শেখ হাসিনাকে বাঁচাইতে পারে নাই, সালাউদ্দিনরাও কিন্তু আপনাকে গণরোষ থেকে বাঁচাতে পারবে না, জনরোষ থেকে বাঁচাতে পারবে না, যদি আপনি জনগণের কণ্ঠস্বরকে শুনতে না পান। আওয়ামী লীগের বিচার এবং সংস্কার এই দুইটা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে, এবং যদি এটা না হয় মানুষ প্রস্তুত হয়ে আছে, সাইলেন্ট হয়ে আছে, জাস্ট কল হবে, মানুষ মাঠে নামার জন্য প্রস্তুত আছে। তারা যদি মনে করেন যে না ৭৭% মানুষের জনরায়কে উপেক্ষা করে তারা টিকে থাকতে পারবেন, যে জাতি তাদের ভাষাকে রক্ষা করার জন্য মায়ের ভাষা জীবন দিতে পারে, সে জাতি তাদের বিশাল অধিকার রক্ষা করার জন্য কিন্তু আবার 5 আগস্ট ঘটাতে পারে। আজকের বিএনপি যে এই জাতীয় সনদ জানে কিন্তু মানে না, সে বেঈমান, সে বিশ্বাসঘাতক। আপনার বাপ পুরা পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছিল স্বাধীনতা ঘোষণা করে, আপনার মা প্রসিদ্ধ হয়েছিল সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে, সুতরাং আপনি প্রসিদ্ধ হয়ে যান সংস্কারগুলি করে, ইতিহাসের পাতায় নাম লেখান। আপনি সালাউদ্দিন ভাইয়ের মতো লোক যদি জিয়াউর রহমানের অ্যাডভাইজার থাকতেন, শহীদ জিয়া অ্যাডভাইজার থাকতেন, তাহলে আমাদের দেশে মুক্তিযুদ্ধ কিন্তু হতো না। জিয়াউর রহমান সাহেব ঘোষণা দিতেন না কিন্তু স্বাধীনতা, কারণ জিয়াউর রহমানের কানে কানে গিয়ে বলতেন যে আপনাকে সংবিধান মানতে হবে, রাষ্ট্র সংবিধান দিয়ে চলে, সুতরাং আবেগ দিয়ে চলবেন না। এ সরকারের পতন অনিবার্য, এ সরকারের পতন অনিবার্য। জুলাই নিয়ে যারা এসব প্রতারণার আশ্রয় দিবে তাদের আস্থা করে ফেলে দেওয়া হবে এবং তারা আস্থা করে চলে যাবে, এবং জাতি সবসময় মীর জাফরদেরকে মনে রাখে। 234 জন ভাইকে হারিয়েছি গুপ্ত সংগঠন হওয়ার জন্য না। এই 17 বছর আপনাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। আপনারা এই বাংলাদেশে জেলখানায় যাওয়ার ভয়ে আপনারা গুপ্ততে পরিণত হয়ে গেছিলেন। আজকে এসে আমাদেরকে বলেন গুপ্ত সংগঠন। গান আগের দিন বাগে খেয়ে ফেলছে, নেগোসিয়েশন হয়ে গেছে, এখন ক্ষমতায় আসছে, আপনাদের জয় বাংলা আপনারা রাখেন, এখন বাংলাদেশ জিন্দাবাদে চলবে। এজন্য সরকারকে আহ্বান জানাবো, আওয়ামী লীগের বিচার এবং সংস্কার এই দুইটা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে, এবং যদি এটা না হয় আমাদের হয়তো আবার এই মাঠে নামতে হবে। এখন অনেকেই বলে যে একটু ক্রিটিক করে যে তোমরা মাঠে যদি বলো তাহলে নামবে কিনা, মানুষ প্রস্তুত হয়ে আছে, সাইলেন্ট হয়ে আছে, জাস্ট কল হবে, মানুষ মাঠে নামার জন্য প্রস্তুত আছে। গণভোট এদেশে যদি স্বীকৃতি দেওয়া না হয় তাহলে গণ বিপ্লব প্রতিষ্ঠা হবে হবে হবে। এটা বাস্তবায়ন আমরা করবোই বাংলাদেশে, কারণ এটা জনগণ রায় দিয়েছে। ফলত এটা শুধু আমাদের উপরে না, যারা ভোট দিয়েছে তারা এটার জন্য হলো মাঠে নামবে, এবং এটা যদি সংসদে বাস্তবায়িত না করতে পারে তারা, যেমন হলো কনসেনসাস কমিশনের পরে বাহিরে সবকিছু গণভোটে গড়িয়েছে, তাহলে এটা রাজপথে গড়াবে, কিন্তু বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন হবে। কাউকে আমরা জবাবদিহিতার ঊর্ধ্বে রাখবো না। এটা যদি প্রধানমন্ত্রীকে তারেক রহমান হয় অথবা অন্য কেউ হয়, অর্থাৎ একজন ফেসিস্ট চলে যাওয়ার পরে আরেকজন যিনি এসেছেন উনিও কিন্তু ফেসিজমের মধ্য দিয়ে যাবেন যদি সিস্টেমটা আমরা পরিবর্তন না করি। ফলে আমরা মনে করি যে সংস্কারটা হলে আমার আপনার সন্তানের ফিউচার ভালো থাকবে, আমাদের নদীগুলো ভালো থাকবে, বাংলাদেশের জুডিশিয়ারি ভালো থাকবে, পুলিশ আমাদেরকে আর মারতে আসবে না এভাবে যেভাবে জুলাইতে আমাদেরকে মারতে এসেছিল। এটা গঠন করার জন্য এবং বাংলাদেশকে সেভ করার জন্য আমাদের সংস্কার ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করেই ছাড়বো। কালামানিক বিচারপতি উনি জামিনে মুক্তি পাচ্ছেন। আমি বলি বিএনপির ভাইদের আপনাদের লজ্জা লাগে না? শহীদ জিয়াকে যে লোকটা বলে পাকিস্তানি গুপ্তচর, সে কিভাবে মুক্তি পায়? দেশের এত বড় ক্ষতি জিয়াউর রহমান ছাড়া আর কেউ করেনি। জিয়া কিন্তু নিজে একজন যুদ্ধাপরাধী। আমাদের কাছে এই মর্মে প্রমাণ রয়েছে যে 26 তারিখ সকাল জিয়াউর রহমান চিটাঙ্গে যারা রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল তাদের অনেককে খুন করেছে। যে এই খুনি জিয়াউর রহমান দেশের কত বড় শত্রু ছিল, আমার মনে হয় জিয়াউর রহমানের চেয়ে বড় শত্রু বাংলাদেশে আর কেউ ছিল না। আমার শহীদ জিয়ার বীরত্তম খেতাবটা ফিরে নিয়ে আসে, আপনি কিছু করেন নাই। খালেদাকে ক্যান্টনমেন্ট বের করে দিয়েছে, এখনো কোনো বলিষ্ঠ ভূমিকা নেন নাই। এদেরকে সাইজ করেন, নাহলে আপনারা নিজেরাই সাইজ হয়ে যাবেন। এটা কেমন তোর হিসাব নিকাশ আমি কিছু এখনো বুঝি না। কি ছিল প্রত্যাশা আর কি পেলাম? স্বাধীনতা আগে ভালো ছিলাম না পরে ভালো ছিলাম? যেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সারাক্ষণ সংবিধানের সকালে এক ব্যাখ্যা এবং বিকালে আরেক ব্যাখ্যা দেয়, তাহলে আইনমন্ত্রীর কাজ কি আমরা জানতে চাই। যদি স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের ব্যাখ্যা দেয় তাহলে আইনমন্ত্রীর কাজ কি?
আমরা সকল ধরনের গণহত্যার বিচার চেয়েছি, বিচার আদায় করার জন্য, এবং এই জনরায় বাস্তবায়ন না করলে বাংলাদেশের যেই 70% জনগণ গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে তারা কিন্তু রাস্তায় নামতেও দ্বিতীয়বার ভাববে না। ইতিহাস কিভাবে বারবার ফিরে আসে তা কি আপনারা দেখতে পাচ্ছেন? 2011 সালে কি ঘটেছিল তা বাংলাদেশের প্রতিটি মানুষের মনে রাখা উচিত, কারণ ওই একটি রায় পুরো দেশকে 15 বছরের জন্য জাহান্নামে ঠেলে দিয়েছিল। 2011 সালে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ সংবিধানের 13তম সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণা করেন। এই রায়ের মাধ্যমেই দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা, ভোট চুরি এবং ফ্যাসিবাদের সূচনা হয়। খায়রুল হকের নির্লজ্জতা এমন পর্যায়ে ছিল যে তিনি আদালত থেকে যে রায় পড়ে শুনিয়েছিলেন, অবসরে যাওয়ার পর পূর্ণাঙ্গ রায় প্রকাশের সময় তাতেও পরিবর্তন এনেছিলেন। শুধু তাই নয়, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে দেওয়া পূর্ববর্তী রায় বাতিল এবং সংবিধানের 5ম সংশোধনীও তিনি অবৈধ ঘোষণা করেছিলেন। আর যারা আদালতের ঘাড়ে বন্দুক রেখে গণভোট বাতিল করতে চাইছেন, তারা কি খায়রুল হকের সেই মাস্টার প্ল্যানটি আবার নতুন করে বাস্তবায়ন করছেন না? খায়রুল হক তো ছিলেন একটি দাবার ঘুঁটি, আসল খেলোয়াড় ছিলেন শেখ হাসিনা। আসুন ইতিহাসের পাতা আরেকটু উল্টাই। 1996 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তার আগে সংবিধানে কোনো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছিল না। নির্বাচন ঘনিয়ে এলে বিরোধীদের মধ্যে চরম আস্থা সংকট দেখা যায়। 1996 সালের 15 ফেব্রুয়ারি দলীয় সরকারের অধীনে নির্বাচন হলো, আর শেখ হাসিনার নেতৃত্বে বড় বিরোধী দলগুলো তা বর্জন করলো। শুরু হলো দেশে অচল অবস্থা। এরপর বাধ্য হয়ে 1996 সালের মার্চ মাসে 13তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হলো। 116 দিন পর 12 জুন সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, আওয়ামী লীগ জয়ী হলো এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন। যে শেখ হাসিনা একদিন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনেই গেলেন না, তিনি 2008 সালে ক্ষমতায় আসার পর খায়রুল হকের আদালতকে ব্যবহার করে নিজের স্বার্থে সেই ব্যবস্থায় চিরতরে বাতিল করলেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলস্বরূপ দেশবাসী 15 বছর জাহান্নামে বসবাস করেছে। এরপর এলো সেই ঐতিহাসিক 5 আগস্ট 2024। তীব্র ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা তার দলবল, মেম্বার অফ পার্লামেন্ট, এমনকি বাইতুল মোকাররমের খতিবকে পর্যন্ত নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন। এখন যারা আজ কথায় কথায় সংবিধানের দোহাই দিচ্ছেন, তাদের কাছে একটি খুব সাধারণ প্রশ্ন: একজন প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে যাওয়া কোনো সংবিধানে লেখা ছিল? 5 আগস্টের পর টানা 3 দিন দেশে কোনো সরকারই ছিল না। এটা কোন সংবিধানের ধারা মেনে হয়েছে? 3 দিন পর দেশে এলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গঠন করা হলো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট বলে আমাদের সংবিধানে কিছুই ছিল না। তখন সংবিধানের 106 অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিয়ে এই সরকার গঠন করা হলো। আইনগতভাবে এটিও ছিল একটি অত্যন্ত ঠুনকো উদাহরণ এবং আক্ষরিক অর্থে অসাংবিধানিক। কিন্তু তখন কেউ টু শব্দটিও করেনি। কেন? কারণ সংবিধান তো কোনো ধর্মগ্রন্থ নয় যে তা বাতিল বা স্থগিত করা যাবে না। ওই মুহূর্তে জনগণের অভিপ্রায় এবং ডক্ট্রিন অফ নেসেসিটি, এটিই ছিল শেষ কথা। জনগণের অভিপ্রায়ই শেষ পর্যন্ত সংবিধানের মূল লক্ষ্য এবং ভিত্তি। ডক্টর ইউনূসের সেই সরকারের অধীনেই 2026 সালে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের গণভোট একই দিনে অনুষ্ঠিত হলো। সব রাজনৈতিক দল এতে রাজিও হলো। কিন্তু নির্বাচনের ফলাফল বের হওয়ার পর আমরা কি দেখলাম? রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জাতীয় নির্বাচনের ফলাফল খুব আনন্দের সাথে মেনে নিল এবং সরকার গঠন করলো। কিন্তু সেই একই দিনে, একই ব্যালটে, একই কর্তৃপক্ষের অধীনে অনুষ্ঠিত গণভোটকে তারা এখন মানতে চাইছে না। তাদের যুক্তি কি? গণভোট নাকি অসাংবিধানিক। যে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় গেল সেটা সাংবিধানিক, আর যে গণভোট তাদের ক্ষমতার লাগাম টেনে ধরতে চায় সেটা নাকি অসাংবিধানিক। এই চরম ভণ্ডামির জবাব দেবে কে? আজ সেই গণভোট বাতিল করার জন্য আদালতে রিট করা হয়েছে এবং আদালত খুব দ্রুত রুলও জারি করেছে। কিন্তু প্রশ্ন হলো, আদালত কি ডক্টর ইউনূসের সরকারের সময় ছিল না? ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হলো, তখন আদালত কেন স্বতঃপ্রণীত হয়ে রুল জারি করলো না যে এই সরকারটা অসাংবিধানিক? সেই সময়ে সংবিধানের কোন ধারায় বিচারকরা বিচার কাজ পরিচালনা করেছেন? সবচেয়ে বড় তামাশা হলো, একজন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মাত্র 2 বছরের মধ্যে 3 জন সরকার প্রধানকে, অর্থাৎ শেখ হাসিনা, ডক্টর ইউনূস, তারেক রহমানকে শপথ পড়ালেন। পৃথিবীর কোন সংবিধানে এমন আজব নিয়ম আছে? তখন এই সাংবিধানিক বিশেষজ্ঞরা কোথায় ঘুমিয়েছিলেন? বিএনপি সরকার যদি ভেবে থাকে যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে গণভোট বাতিল করে তারা খুব লাভবান হবেন, তবে তারা আসলে নিজেদের গলায় নিজেরাই দড়ি পড়াচ্ছেন। আর যদি আদালত এই যুক্তিতে গণভোট বাতিল করে যে সংবিধানে এর কোনো ভিত্তি নেই, তবে একই যুক্তিতে কাল ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারও অবৈধ হয়ে যাবে। আর সেই সরকার অবৈধ হলে তাদের অধীনে অনুষ্ঠিত 2026 সালে জাতীয় নির্বাচনও সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ বলে গণ্য হবে। তারেক রহমান কি বুঝতে পারছেন যে গণভোট বাতিল করতে গিয়ে তিনি নিজের গদির ভিত্তিটাই আইনিভাবে ধ্বংস করে দিচ্ছেন? আজ আমরা আপনাদের একটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করে যাচ্ছি। এই আইনি চক্রান্ত যদি এভাবেই চলতে থাকে, তবে সামনে কি হতে যাচ্ছে জানেন? হয়তো বেঁচে থাকলে আমরা দেখব এই আদালতই একদিন রায় দেবে যে শেখ হাসিনাকে জোর করে উৎখাত করা হয়েছিল। তারা রুল জারি করে শেখ হাসিনাকে আবারও দেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করবে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করা হবে।
তার সময় হওয়া সব বিচার এবং সংস্কারকে বিতর্কিত বলে রায় দেওয়া হবে। এমনকি 2026 সালের নির্বাচনকেও অবৈধ ঘোষণা করে সংসদ বাতিল করা হয়। তখন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাতারাতি হয়ে যাবে ফেরেস্তা, আর বিএনপি, জামাত এবং এনসিপি গিয়ে তারা আসামির কাঠ গড়ায়। আজকের এই পুরো বিশ্লেষণটি আমরা শেষ করব বাংলাদেশের রাজনীতির এক প্রবীণ এবং ধুরন্ধর নেতার একটি উক্তি দিয়ে। 2012 সালে আওয়ামী লীগের প্রয়াত বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত একটি ঐতিহাসিক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বাগে ধরলে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে কাউকে ছাড়ে না। আজ যারা ক্ষমতায় বসে দম্ভ করছেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে জুলাইয়ের গণভোটকে বাতিল করার চক্রান্ত করছেন, তারা ভুলে গেছেন যে তারা কার সাথে খেলছেন। এই আইনি লুপ হোল বা ফাঁকফোকর তৈরি করে তারা মূলত শেখ হাসিনার ফিরে আসার, ওই বাঘের ফিরে আসার পথই প্রশস্ত করছেন। যেদিন সেই বাঘ ফিরে আসবে সেদিন আর কাউকে আস্ত রাখবে না। সবচেয়ে বড় তামাশা এবং দ্বিচারিতার জায়গাটা এবার উন্মোচন করা যাক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তাদের অন্যান্য নেতারা ইদানিং খুব সংবিধান মানাচ্ছেন। কথায় কথায় তারা সংবিধানের দোহাই দিচ্ছেন। বিএনপি নেতারা অত্যন্ত জোর গলায় বলছেন যে এই সংবিধান অনুযায়ী নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদ এখনো শেষ হয়নি, তাই তাকে কোনোভাবেই সরানো যাবে না। খুব ভালো কথা। ফখরুল সাহেবদের এই লজিক যদি আমরা মেনেই নিই, তাহলে তো তাদের কাছে পুরো জাতির একটি অত্যন্ত লজিক্যাল এবং সাধারণ প্রশ্ন আছে। যদি এই সংবিধান অনুযায়ী চুপ্পুর মেয়াদ শেষ না হয়ে থাকে, তাহলে শেখ হাসিনার মেয়াদ কি শেষ হয়েছে? এই সংবিধানের ঠিক কোন জায়গায় লেখা আছে যে একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেলে তার মেয়াদ শেষ হয়ে যায়? আজকের এই মেগা পলিটিক্যাল এবং লজিক্যাল অ্যানালাইসিসের একেবারে শেষ প্রান্তে আমরা। বিএনপি নেতারা যখন নিজেদের স্বার্থে চুপ্পুকে ক্ষমতায় রাখতে চান, তখন তারা সংবিধানের পাতা খোলেন, আর যখন শেখ হাসিনাকে বাদ দিতে হয় তখন তারা গণ অভ্যুত্থানের দোহাই দেয়। এই দ্বিমুখী বা সুবিধাবাদী নীতি নিয়ে একটি রাষ্ট্র চলতে পারে না। আপনি যদি চুপ্পুকে সাংবিধানিক বৈধ মানেন, তবে আপনাকে হাসিনাকেও বৈধ মানতে হবে। আর আপনি যদি 5 আগস্টের গণ অভ্যুত্থানকে বৈধ মানেন, তবে সেই গণ অভ্যুত্থানের স্পিড থেকে জন্ম নেওয়া জুলাই সনদ এবং 70% মানুষের ভোটে পাশ হওয়া গণভোটকেও বৈধ মানতে হবে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই শুভঙ্করের ফাঁকি দিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা যদি সরকার বন্ধ না করে, তবে আগামী দিনে এই দেশের সাধারণ মানুষ তাদের সেই সাংবিধানিক মারপ্যাচ খুব ভালোভাবেই বুঝিয়ে দেবে। দর্শক, আপনার কি মনে হয়? জানান মন্তব্যের ঘরে। আর অনির্বাচিত সরকার দিয়ে যেভাবে আওয়ামী লীগ দেশ চালাতে পারে নাই, এই অনির্বাচিত 18 মাসের সরকারকেও কিন্তু বিএনপি কন্টিনিউয়াসলি মনে করিয়ে দিয়েছে যেটা দিয়ে দেশ চলবে না, তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার প্রশ্নে বিএনপি যে প্রেশারটা দিয়েছে, ঠিক একই কাজ সে নিজে এখন করার চেষ্টা করছে।